মানসবদার ধরম সিং চাঁদ সুলতানা মরে গেলে কি হবে জানি না, কিন্তু তার জীবদ্দশায় আমের দামের মাস্টারের ছায়া ওই হীন চিতামঙ্গলে স্পর্শ কলঙ্কিত হতে আমি দেব না। আরও একটা কথা শুনে যান ধরম সিং, কে বলবেন আপনার সুবিধার মনে থাকে, তাকে বলবেন আসমান কা চাঁদ ঢল যে सकती है लेकिन आमेद नगर की चाँद हमेशा ही चाँद रहेगी। ছেলেবেলার কথা মানে আমার জন্ম হয়েছে এই কলকাতাতেই 1939 সালের 29 জুলাই। আমাদের বাড়িটা ছিল কালীদত্ত স্ট্রিটে, গ্রে স্ট্রিটের কাছে, সেখানে আমি জন্মাই এবং তারপর আমরা চলে আসি রাজা রাজকিষণ স্ট্রিটের বাড়িতে। একটা পাশে গলি ছিল, সেই গলিটা হচ্ছে ডালিমতলা লেন, ওইখানেই আমি থাকতাম। তা আমার মা বিরাট মানে চিত্রমঞ্চ অভিনেত্রী ছিলেন শ্রীমতী প্রভা দেবী, বোন শ্রীমতী কেতকী দত্ত চিত্রমঞ্চ দূরদর্শন অভিনেত্রী। তা সেই সময় ওই বাড়িতেই বড় হতে লাগলাম, রাজা রাজকিষণ স্ট্রিটের বাড়িতে বড় হতে হতে যখন আমার 7 বছর বয়স, তখন হঠাৎ একদিন অভিনয়ের ডাক পেলাম আমি আমার মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকে সমস্ত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের আমি অভিনয় দেখেছি, যেমন শ্রীমতী প্রভা দেবী, রানীবালা, উষাবতী পটল, বড় রাজলক্ষ্মী দেবী, ছোট রাজলক্ষ্মী দেবী, শিশির কুমার ভাদুরী এবং নরেশ মিত্র, ছবি বিশ্বাস, নীতিশ মুখোপাধ্যায়, বহু বড় বড় লোকের অভিনয় আমি দেখেছি। তখন আমি খুব ছোট, 7-8 বছর বয়স। তা সেই সময় আমি ওই শ্রীরঙ্গম থিয়েটারে ওই উইংসের পাশে বসে বসে আমি থিয়েটার দেখতাম। তা আমার মা দেখতেন এবং ছোট ছেলে বলে আবদারটাও শুনতেন, আমাকে নিয়ে যেতেন থিয়েটারে দেখতে। এদিকে লেখাপড়া আমার স্কুলে আমি জানি, আমি বাড়িতেই লেখাপড়া করতাম, কেন পড়ার সময়টা ঠিক হয়ে উঠতো না। এরই মধ্যে ওই যে অভিনয়গুলো দেখতাম, অভিনয় দেখতে দেখতে আমি ভাবতাম যে এইরকম সব বেশ পোশাক টোশাক পরে আমি অভিনয় করতে পারতাম, কত ভালো হতো, ক্ল্যাপ পাচ্ছি, কত লাইট পড়ছে, কিন্তু নারী চরিত্রে যে অভিনয় করব এটা কিন্তু আমার মনে তখনও আসেনি। অভিনয় করব, ভালো ভালো সাজ পোশাক পরে লাইটের সামনে অভিনয় করব। আমার মা হঠাৎ আমাকে বাড়িতে ডেকে পাঠালেন, তখন ওই রাজা রাজকিষণ স্ট্রিটের শ্রীরঙ্গম থিয়েটার, যেটা পরে বিশ্বরূপা হয়েছিল, ওইখানে বিন্দুর ছেলে বই হচ্ছে, তাতে ছোট অমূল্য চরিত্রে অভিনয় করবার জন্য। যে করতো সেই ছেলেটা আসেনি। বুঝে দেখুন কতখানি কষ্টকর ব্যাপার সেটা। কেন আমার তো রিহার্সাল কিছু দেওয়া নেই, পাঠ মুখস্থ নেই, কিছু নেই, কি করে আমি করব। কিন্তু ওই যে আমি রোজ দেখতাম, ওই দেখে 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 আমার মুখস্থ হয়ে গেছিল এবং কম্পোজিশন, কোথায় কি করতে হবে না হবে, এগুলোও আমার মুখস্থ হয়ে গেছিল। তখন আমার মা আমাকে ডেকে পাঠালেন, আমি গেলাম, আমাকে সাজিয়ে টাজিয়ে দিল, আমি অভিনয় করলাম। সালটা ছিল 1946 সাল। 1946 সাল, তখন আমার 7-8 বছর বয়স। ও মা বলে দিলেন, একটু একটু প্রম্পট করতে লাগলেন, আমিও বলতে লাগলাম। অভিনয় ভালো হলো, আমাকে 5টা টাকা মানে পারিশ্রমিক হিসেবে দেয়া হলো। তখনকার দিনের 5 টাকা মানে অনেক। আমার খুব আনন্দ হয়েছিল, টাকাটা রেখেছিলাম বহুদিন, তারপরে আর কোথায় গেছে সে আর জানি না। 1952 সাল আমার জীবনে একটা মানে বিরাট মানে বিপর্যয়ের বছর। কেননা ওই 1952 সালে আমার মা অকাল মৃত্যু বরণ করেন। অভিনয় চলাকালীন, তখন অভিনয় চলছিল, অভিনয় শেষ হয়ে গেল, তারপরের দিন তিনি মারা গেলেন। নতুন বই একটা খুলেছিল শৈকি মিলে বলে, তা মা মারা গেলেন। তখন আমার বয়স হচ্ছে যে 12, এরকম বয়স হবে। তা আমার কাছে মৃত্যু ওই প্রথম, মায়ের মৃত্যু আমি যে দেখলাম, আমার জীবনে মৃত্যু দেখা ওই প্রথম। আমি বুঝতে পারছিলাম না যে আমার মা কি মরে গেছেন না সত্যি সত্যি চোখ বুজিয়ে শুয়ে আছেন। তারপর যখন আস্তে আস্তে লোকের ভিড় বাড়লো, ডক্টর এলো, এলো, সবাই এলো, তখন আমি বুঝলাম যে মরে গেছে। কিন্তু মরে গেছে জিনিসটা কি সেটা তখন আমার মাথায় ঢুকছে না।
ঢুকলো যখন মাকে চিতায় চাপানো হয়েছিল, তখন ঢুকলো যে মানুষ মরে গেলে আগুনে পুড়িয়ে দিতে হয়, আর সে ফিরে আসে না। 12-13 বছর বয়স, তখন কতটা জ্ঞান বুদ্ধিও আসেনি, একটু বোকা বোকা ছিলাম আমি ছোটবেলায়। আমার এক দূর সম্পর্কের আত্মীয় আমাকে একটি প্রপোজাল দেন। বড় আশ্চর্য লেগেছিল সেই ইয়েটা শুনে, কথাটা শুনে। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে গিয়ে, আমি তো একজন পুরুষ হয়ে নারী চরিত্রে অভিনয় করতে হবে, এবং সেই নারী চরিত্রে অভিনয় করি মানে যদি আমি করতে পারি, তাহলে আমার একটা, সে যেখানে করতে বলেছিলেন সেই অফিসে আমার চাকরি হয়ে যাবে, ইস্টার্ন রেলওয়েতে। আর ছোট থেকে আমার গলা খুব মিহি ছিল, সুরেলা ছিল, গান গাইতে পারতাম, নাচতে পারতাম। কি করতে হবে? আলিবাবাই মর্জি না। যখন আমাকে সাজানোর পর তো একদম অন্যরকম দেখাচ্ছে, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। এরপর ছোট ছোট ছেলেদের অভিনয় করেছি, রিহার্সাল দিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন একটা পুরো নারী চরিত্র সেজে আছে, তা আবার কি মর্জি না। হ্যাঁ, বাগদাদের সেই পোশাক পরে, পায়জামা পাঞ্জাবি, মাথায় গোলাপ ফুল, দুটো বিনুনি, পায়ে ঘুমুর জুতো, দু হাতে দুটো ময়ূরের পালকের ঝাঁটা, ছিটিয়ে জঞ্জাল বলে নাচতে গাইতে হবে। ঢুকে গেলাম, খুব নাম হলো। হঠাৎ একটি ছেলে আমাকে বলল যে আপনি যদি পেশাদার যাত্রা দলে যান তাহলে পরে আপনার খুব নাম হবে। ছেলেটির নাম কানাই দাস, সেও যাত্রায় অভিনয় করে। দলটা নাম হচ্ছে নট্য কোম্পানি। আমি গেলাম, গিয়ে ওখানকার যিনি প্রোপাইটার মাখনলাল নট্য, তিনি আমাকে দেখলেন, দেখে আমাকে পছন্দ করলেন, কিন্তু বললেন যে গলা বড্ড ক্ষীণ, আমাদের যাত্রায় তো মাইক নেই, মাইক ছাড়া অভিনয় করতে হবে, গলার জোর বাড়াতে হবে। তা আমার সেই কণ্ঠ অনুযায়ী যেটুকু পারতাম করতাম আমি। তারপর আমি করতাম যার জায়গায় কাজ, তিনি একজন ভালো বড় অভিনেত্রী ছিলেন, তার নাম ছিল ছবি রানী। এখন যেহেতু যাত্রা দলে ফিমেল পার্ট করছে, ওইটাকে মানে জানান দেবার জন্যে অমুক রানী, কানাই রানী, উপেন রানী, ছবি রানী, চপল রানী, এই হয়। নট্য কোম্পানিতে 1959 সাল নাগাদ যুক্ত হলেন চপল রানী। রাজা দেবীদাস এবং লোহার জালপালায় অভিনয়ের মধ্য দিয়ে নট্য কোম্পানিতে তার যাত্রা শুরু হলো। এরপর কৃষ্ণ কালিন্দী, পতিতের ভগবান, প্লাবন, সোনার ভারত, মহিয়সী কৈকেয়ী, সুলতানা রিজিয়া, চাঁদ বিবি, চিতর লক্ষ্মী ইত্যাদি পালায় অভিনয় করলেন। এরপর ওদের ওখানে অনেক বই হতো, চাঁদ বিবি বলে একটা বই হলো, সেই চাঁদ বিবিতে আমি অভিনয় করলাম নাম ভূমিকায়। সেই চাঁদ বিবিতে অভিনয় করে তখন আমার ওই চপল রানী নাম হলো। নট্য কোম্পানিতে গুরুমশাই সূর্যকুমার দত্তের কাছে অভিনয় শিক্ষা করেছিলেন চপল রানী। 125 টাকা মাইনেতে নট্য কোম্পানিতে তার যাত্রা শুরু হয়। পরবর্তীকালে নট্য কোম্পানির সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত শিল্পীতে উন্নীত হয়েছিলেন তিনি। যে চরিত্রটা করে আমার চপল রানী নাম হয়েছিল, সেই চরিত্রটা চাঁদ বিবি। চাঁদ বিবির সাজটা অপূর্ব ছিল, সমস্ত সাদা পোশাক আর হিরে মুক্তোর গহনা আর এলো চুল, আবার যুদ্ধের সিনে বর্ম টর্ম পরা একটা খুব ভালো ছিল। নট্য কোম্পানিতে প্রায় 20 বছর অভিনয় করি, 20 ঠিক নয়, এই 15 থেকে 18 বছর এরকম অভিনয় করেছি। করে ওখানে আমি অনেকগুলো বই অভিনয় করেছিলাম, ভালো সুনাম হয়েছিল। সুনাম হবার পর সবই হয়েছিল, সুনাম দুর্নাম নানান কিছু রুটেছিল। দুঃখ বেদনা যেরকম পেয়েছি নট্য কোম্পানিতে, আনন্দও পেয়েছি নট্য কোম্পানিতে। দুঃখ বেদনা পেয়েছি কি কারণে, আমার কাজ করতে করতে আমাকে ছাড়িয়ে দেবার জন্যে, বন্ধ করে দেবার জন্যে আমার নামে একটা বদনাম দিয়ে আমাকে দল থেকে করে দেওয়া হয়।
নট্য কোম্পানি ছাড়াও কমলা অপেরা, অম্বিকা নাট্য কোম্পানি, নবরঞ্জন অপেরা, সত্যম্বর অপেরার মতন দলে অভিনয় করেছেন চপল রানী। যথাক্রমে ঝাঁসির রানী, মাইকেল মধুসূদন, রাষ্ট্রবিপ্লব, দেবগিরি, নতুন প্রভাত, কান্না ঘাম রক্ত, সিপাহী বিদ্রোহ, রাতের হায়না এই সমস্ত পালায় অভিনয় করেন পরবর্তীকালে। যখন আমি অ্যামেচারে কাজ করছি, টাটানগরে অভিনয় করছি, টাটানগরে অভিনয় করতে করতে আসর থেকে গ্রিন রুমটা অনেক দূরে আমি চেঞ্জ করতে গেছি। এবার চেঞ্জ করে যখন ফিরছি, অন্ধকার মতন এইরকম আর যেন ওই অতদূরে হচ্ছে গিয়ে সেই গ্রিন রুম, আর এইখানে হচ্ছে আসর। আমি শূন্যে উঠে গেলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। 4 জন লোক আমাকে ধরে, মানে মনে করেছে সত্যি মেয়ে ছিল না, 4 জন লোক আমাকে ধরে জিপ গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছে, নিয়ে সেই তারপর ওখানকার মানে ভলেন্টিয়াররা বলছি ছেড়ে দিন, এই লড়কি নেই আছে, লড়কা আছে, ছেড়ে দিন। সে কি ব্যাপার, নানান রকম করে মানে সে টেনে হেঁচড়ে আমাকে বের করে নিয়ে এলো। তখন আমার চুল খুলে গেছে, মানে আমাকে চুল খুলে প্রমাণ করতে হলো যে আমি নারী নই, পুরুষ। যাত্রাতে রিয়েল ফিমেল আসতে শুরু করে দিল, মানে মেয়ে ছেলেরা মেয়েদের চরিত্রই অভিনয় করবে। তখন হলো কি, যারা আমরা এইসব অভিনয় করতাম তারা সব বেকার হয়ে গেলাম, আমারও কাজ চলে গেল। কেন, আমাকে যে টাকায় কাজ করতে বলেছিল সে টাকায় কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তা আমার দুর্দিন আরম্ভ হলো। 75 সাল থেকে প্রায় 90 সাল অবধি বসেই ছিলাম। এই মাঝে মধ্যে অ্যামেচার 2-1টা খেপ এরকম হলে পরে অভিনয় করতাম। তারই মধ্যে সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের একটা সংঘ আছে, সেখানেও অভিনয় করেছি। এই করে দিয়ে কোনো রকম ভাবে নিজেকে চালিয়ে নিয়েছি। ছোটদি তখন আমাকে ওই সিকাল মিডিয়া আর্টসের সঙ্গে নবীন কিশোর বাবুর সঙ্গে আলাপ করিয়ে দেয়। ওদের সাহচর্যে আমি আস্তে আস্তে দাঁড়াবার চেষ্টা করতে পারি। এইবার উনি আমাকে বললেন, একজন পুরুষ কিভাবে নারীতে রূপান্তরিত হচ্ছে মেকআপের সাহায্যে, যে এইটাকে আপনি নাটক করে একা অভিনয় করবার চেষ্টা করুন। ওই একা অভিনয় করবার চেষ্টা করুন বলতে তখন আমি ওই শীতলামঙ্গল পালা নাটকটা লিখতে লাগলাম 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার নাটক হবে, এই নিয়ে আমি একক অভিনয় করব। আমাকে সিগাল থেকে দিল্লিতে পাঠানো হলো, দিল্লিতে গেলাম, তারপরে বম্বে পৃথ্বী থিয়েটারে গেলাম, তারপরে লাস্ট গেলাম আমি কানাডায় ভ্যানকুভার সিটিতে, কমিউনিটি রাউন্ড সিটি কমিউনিটি হলেতে অভিনয় হলো। 300 জন কানাডিয়ান এই বাংলা অনুষ্ঠান দেখলেন। এই শীতলা দেখে খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন। ওখানেও প্রচণ্ডভাবে পুরস্কৃত হয়েছি। প্রকাশ ভট্টাচার্যের সঙ্গে আমার আলাপ হয়, নান্দিপটে প্রকাশ ভট্টাচার্য আমাকে ওই রমণী মোহন বইয়েতে রমণী মোহনের পাঠটা করে আমাকে করবার জন্য। এখন রমণী মোহন বইটা পড়ে দেখলাম ওটা আমার জীবনের সঙ্গে খুব মিলে যাচ্ছে এবং খুব করতেও ভালো লাগবে। কিন্তু একটা অসুবিধা, আমি বিয়ে থা করিনি, ব্যক্তিগত জীবনে আমি অবিবাহিত, কিন্তু আমাকে 5 ছেলের বাপ সাজতে হবে। তখন আমি মনে মনে চিন্তা করলাম অভিনয়টা ঠিক করবার আগে, যে আমি যদি 10 ছেলের মা সেজে থাকতে পারি তা 5টা ছেলের বাবা সাজতে পারবে না। তা সেইভাবেই আমি নিজেকে তৈরি করলাম। নিজেকে তৈরি করে এখন এই রমণী মোহনে আমি অভিনয় করছি। মাইকেল মধুসূদন বইতে আমি জাহ্নবীর চরিত্রে অভিনয় করতাম, মাইকেলের মা। নয়ন
শুনব, কি গান শোনাব, যে গান শুনেছি তা হাফো হাফো মা মারা, যে গান শুনেছি তা হাতি হাতি বাবা, সে গান আমাকে কি শোনাবে বলো? হারাই আমার কানে আমিও গান পেয়েছি, মোট হয়েছি যখন আমার জীবন মধুময় করে দিল, তখন আকাশের মতো, বাতাসের মতো, আলোকের মতো, আধারের মতো, তারার মতো সেই এক ফোঁটা মধুকে করে নিয়ে চাঁদের আলোতে বসে বসে আমি ওকে গান দিয়ে দিয়েছি বারবার। তুমি শুনেছো কোনোদিন সেই গান? সেই একটা দিন অভিনয় হচ্ছে, উত্তমবাবু মানে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার এবং সুপ্রিয়া চৌধুরী, সুপ্রিয়া দেবী, ওনারা দুজনে সেদিনকে রবীন্দ্র সদনে দেখতে গিয়েছিলেন। রবীন্দ্র সদনে অভিনয়টা হচ্ছিল। ওনারা অভিনয় দেখতে দেখতে এতটাই আপ্লুত হয়ে গেছেন, মানে উনি একজনকে বলেছেন, ওনার সঙ্গে যিনি থাকেন তাকে বলেছে যে এই যে ভদ্রমহিলা জাহ্নবী পাঠ করছেন তার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিও। তারপর যখন আমার হয়ে গেছে, আমাকে আলাপ করাতে নিয়ে গেছে, তখন আমি প্যান্ট শার্ট পরতাম। বলে না না, ইনি না, যিনি মায়ের পাঠ করলেন সেই ভদ্রমহিলাকে। বলে দাদা ইনিই তো পাঠ করলেন, জাহ্নবী পাঠ ইনিই করলেন, ইনি প্রভাদেবীর ছেলে, কেতকী দত্তর ভাই। উত্তমবাবু অপার বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, দাঁড়িয়ে পড়লেন চেয়ার ছেড়ে। দাঁড়িয়ে পড়তে আমার মুখের দিকে তাকিয়ে বলছেন, একটি প্রশ্ন, তুমি বিয়ে করেছো? আনুম না। তুমি বিয়ে করনি? আনুম না। বিয়ে করনি অথচ পুরুষ তুমি নারী সেজে মায়ের পাঠ করে কিভাবে মাতৃত্বটা ফুটিয়ে তুলবে? আমরা যাত্রা করতাম, যাত্রাটাকে ভালোবাসতাম। যাত্রাকে বলতো যাত্রা পালা, কিন্তু যাত্রা পালা নামটা এতদিনে আমি বুঝতে পারলাম এখনকার যাত্রা দেখে। যাত্রা পালা মানে পালিয়ে যাও। এখনকার যাত্রায় অভিনয় হয় না, যাত্রা হয় না, সে যাত্রা পালিয়ে গেছে। এইটাই মনে হয় আমার, এটাই দুঃখ লাগে। সেরা প্রাপ্তি হচ্ছে আমার দুটো, একটা না। সেরা প্রাপ্তি হচ্ছে আমার মা যেদিনকে লোক দিয়ে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে দুপুর 3টের সময় অভিনয় করিয়েছিলেন, উইদাউট রিহার্সাল, উইদাউট সব কিছু। আর দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে উত্তম কুমার আমার অভিনয় দেখে আমাকে চিনতে পারেননি, তার চোখে ধুলো দিয়েছিলাম, তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। এই দুটো সেরা প্রাপ্তি আমার। বর্তমানে একাকী নিভৃতে দিন কাটছে তার বৃদ্ধাশ্রমে। পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গরত্ন সম্মান দিয়েছে, পেয়েছেন শান্তিগোপাল তপন কুমার পুরস্কার। আমি অভিনেতা অভিনেত্রী দুটোই করেছি, তবুও আমার মনে হয় আমি চপরানী হয়ে বেঁচে থাকতে চাই। বংশ পরম্পরায় সব লোকই থেকে যায়, কিন্তু আমি যে কাজটা করেছি আমার কাজটা তো থেকে যায়নি, কিন্তু আমার নামটা যদি থেকে যায় চপরানী হিসেবে, হ্যাঁ অমুক একজন ছিলেন, তিনি এইসব করেছিলেন, অভিনয় করেছিলেন, এইসব করেছিলেন, আমি চাই আমার নাম চপরানী হিসেবেই সামনের প্রজন্মে থাকুক এবং তারা তাতেই পরিচিত হোক বা পরিচয় পাক আমার। মহিষী কৈকেয়ীতে কৈকেয়ী, চাঁদ বিবিতে আহমেদনগরের চাঁদ সুলতানা, চিতরলক্ষ্মীতে রানী পদ্মিনী, সুলতানা রিজিয়াতে রিজিয়া সুলতান, মাইকেল মধুসূদন পালায় মাইকেলের মা জাহ্নবী দেবী, তার শ্রেষ্ঠ চরিত্র চিত্রণ। মধু, 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 কোথায় গেল মধু? কোথায় গেল মধু? মধুকে তুমি এনে দাও, এনে দাও আমার কাছে, মধুকে তুমি এনে দাও। আমি যেন স্পষ্ট শুনলাম মধু আমাকে মা মা বলে ডাকলো। তাই গিরিশ ঘোষের কথাতেই বলতে হয়,
তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার। তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি, হৃদে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। জীবন যাপনই তো করছেন একদা যাত্রার সেই কিংবদন্তি অভিনেত্রী, যাত্রা জগতের শেষ জীবিত পুরুষ রানী চপল ভাদুরী ওরফে চপল রানী। দেহপট শনে নট সকলই হারায়।